আমেরিকা আসলে কি চায়? তার থেকেও বহুগুণ দামি প্রশ্ন হচ্ছে ট্রাম্প আসলে কি চায়? ভারতের কাছে কি চায়? পৃথিবীর কাছেই বা কি চায়? আমেরিকা চায় সারা দুনিয়ার রিমোট কন্ট্রোল থাকুক তার কাছে। ডলারকে এমনভাবে বসাতে চায় যেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ খাওয়া দাওয়া ফেলে ডলার দেখে রাত্রে ঘুমোতে যেতে পারে। চীনকে এমনভাবে ঘিরে ফেলতে চায় যেন বাঘকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ট্রাম্প চায় আমেরিকা ফার্স্ট, মানে বাকিরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকুক, ট্রাম্পের খাওয়া শেষ হলে তবেই তাদের চান। ট্রাম্পের যখন ইচ্ছে হবে আমি একটা চুক্তি করব, আবার তারই যখন ইচ্ছে হবে সেই চুক্তি বদলে দেবে। যার সাথে চুক্তি হলো তাকে কিন্তু হাসতে হবে, হাসতেই হবে। কাঁদতে চাইলে হাসতে হাসতেই কাঁদতে হবে। এইভাবে সে দুনিয়াকে বোঝাতে চায় আই অ্যাম দ্য স্মার্ট ডিল মেকার। একটা কথা বারবার শুনবেন ওর মুখে, দেখবেন ডিল ডিল ডিল, মেক এ ডিল। এমন ডিল মেকার যেন গলফ খেলতে খেলতেই গোটা পৃথিবীর সব যুদ্ধক্ষেত্রকে থামিয়ে দিতে পারেন, অথবা গলফের একটা শট মেরেই যুদ্ধ শুরু করে দিতে পারেন। এই হলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প, অথবা আপনি এর একটা ভালো নাম দিতে পারেন মিস্টার ট্যারিফ ট্রাম্প। এই মিস্টার ট্যারিফ ট্রাম্প ভারতের কাছ থেকে কি চাইছেন? ভারতের কাছে তার কি চাওয়া? তুমি অস্ত্র কেনো, প্রযুক্তি নাও, আর মাঝে মাঝে হোয়াইট হাউসে এসো, তোমার সঙ্গে একটু ছবি তোলাতুলি হবে, গোটা পৃথিবীকে দেখাবো উই আর দ্য বেস্ট ফ্রেন্ড। আর মাঝে মাঝে একটু আমার জন্য চিঠিপত্র লেখো শান্তি পুরস্কার পাওয়ার জন্য, একটু আধটু লিখলেই হয়। এইটুকু, এর বেশি কিছু ভারতের কাছে চাওয়া তার নেই। এমন ভানটাই করেন। আর পৃথিবীকে কি বার্তা দিতে চান? পৃথিবীকে তিনি যে বার্তাটা দিতে চান যে তোমরা সবাই আমার রুটি খাও, কোনো অসুবিধে নেই, কিন্তু বিলটা তোমরা মিটিয়ে দিও। আর কি করতে চান? এই এত চাওয়ার মাঝে মানুষ কিন্তু বিভ্রান্তির শিকার হয়েছে। আসলে ট্রাম্প কি চায় সেটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। ট্রাম্প আসলে সেটাই চায়, ট্রাম্প যা চায় তাই যেন হয়, ঠিক যেন সার্কাসের মতো। মঞ্চের আলো জ্বলে, ঢাকের শব্দ বাজে, আর সবাই উন্মুখ হয়ে তাকিয়ে আছে, এই বোধহয় এই কিছু হবে, এই কিছু হবে, আহা। পরের মুহূর্তে কি হবে কেউ জানে না। জানে কে? জানে একমাত্র জোকার। সেই জানে ঠিক পরের খেলাটা কি খেলবে সে। আর সার্কাসে সেটাই হয় যেটা সার্কাসের জোকার চায়। জোকার থাকে সার্কাসে, আর যেখানে জোকার থাকে সার্কাস কিন্তু সেখানেই শুরু হয়ে যায়। এবার ভাবুন, যদি ওই জোকার রাজপ্রাসাদে থাকে, তাহলে জোকার কি রাজপ্রাসাদের রাজা হয়ে যাবে? না, বরং পুরো রাজপ্রাসাদটাই একটা সার্কাসে পরিণত হয়ে যাবে। যখন সেই জোকারের হাতে রাজনীতির স্টিয়ারিংটা চলে আসে, তখন সেই দেশ, এমনকি গোটা পৃথিবীর মানচিত্রটাই একটা রাজনীতির, একটা সার্কাসের তাঁবুতে পরিণত হয়ে যায়। দর্শক দর্শক আমরা সবাই, কেউ হাততালি দিই, কেউ বাবা করি, কেউ বা ভয় পাই। ভাবুন তো, ভারত যদি ট্রাম্পকে শান্তি পুরস্কার পাওয়ার জন্য একটু সহযোগিতা করত, যদি ভারত মেনে নিত যে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির পেছনে ট্রাম্পের ভূমিকা একটা বিশাল আছে, কিংবা চাঁদ সদাগর যেভাবে মনসা পূজা করেছিল বাঁহাতে, ঠিক সেভাবেই যদি একটু মিনমিন করেও বলে দিত যে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির মাঝখানে ট্রাম্পের একটু আধটু ভূমিকা থাকতে পারে, আছে, হয়তো আছে, এরকম মিনমিন করেও যদি বলে দিত, কিংবা ট্রাম্পকে, মোদিকে যখন ট্রাম্প নেমন্তন্ন করেছিলেন যে বাড়ি যাওয়ার পথে একটু আমার বাড়ি হয়েছেও, মোদি যদি সেই নেমন্ত্রণটা ঠুকরে না দিত, প্রত্যাখ্যান না করত, ট্রাম্পের আমন্ত্রণে মোদি যদি গদগদ হয়ে আমেরিকাতেই পৌঁছে যেতেন, তাহলে হয়তো ভারত বেঁচে যেত এই ট্যারিফের ২০ দাঁতের ছোবল থেকে। কিন্তু সে তো ট্রাম্প, সে তো আর মোদি নয় যে শত গালি দাও মোদি কিছু বলবে না, শত অপমান করো মোদি কিছু বলবে না, তা তো নয়। মোদি মোদি, ট্রাম্প ট্রাম্প। জেদি, একগুঁয়ে, একরোখা একটা বাচ্চা
খেলনা না পেলে যেমন ঘরের আসবাবপত্রকে ভেঙে তছনছ করে দেয়, ট্রাম্প ঠিক সেই ভূমিকাতেই যেন নেমে পড়েছে। আমার শান্তি পুরস্কার প্রাপ্তির সুযোগে মোদি কেন বাধা হয়ে দাঁড়ালো? মোদিকে আমি আমার বাড়িতে নেমন্তন্ন করলাম, দুটো কথা বলে শান্তি পুরস্কারটা যাতে হয় একটু ব্যবস্থা করে দেওয়ার জন্য স্পেশাল করে অনুরোধ করব বলে মোদি কেন এলো না? তাই মোদির ওপর ট্যারিফ, ভারতের ওপর ট্যারিফ। তারপরে কি, রাশিয়া থেকে তেল কিনছো, এই শাস্তিতে আরো 25% ট্যারিফ। এই রাশিয়া থেকে তেল কেনার জন্য তোমরাই কিন্তু ব্যাকডোরে উৎসাহিত করেছিলে। আমরা রাশিয়াকে স্যাংশন লাগাবো, তুমি ভারত ওখান থেকে কিনে নাও আর আমাদেরকে সাপ্লাই করো, যাতে বিশ্বের বাজারে তেলের দামটা একটা ব্যালেন্সের জায়গায়। এই ছিল উদ্দেশ্য। তাহলে আজকে কেন বদলে গেল? ঘাটা লেগেছে কোথায়? ঘাটা লেগেছে অন্য জায়গায়। শান্তি পুরস্কারে তুমি কেন সহযোগিতা করলে না বাবা? এই হলো ডোনাল্ড ট্রাম্প, মিস্টার ট্যারিফ ট্রাম্প। এবার আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই। উনি বলছেন রাশিয়া থেকে তেল কিনেছো বলে তোমার উপরে অতিরিক্ত 25% ট্যারিফ। ঘটনাটা কিন্তু এতটা সহজ নয়, এতটা সোজা নয় যেটা অফিসিয়ালি বলা হচ্ছে। এর পেছনে কিন্তু আরেকটা কাহিনী। আসল কারণটা কিন্তু একেবারেই আলাদা। ভারতের সংসদে দাঁড়িয়ে মোদি যখন বলে দিলেন যে যুদ্ধবিরতিতে পৃথিবীর কোনো দেশের কোনো রাষ্ট্রনায়কের কোনো ভূমিকা নেই, অর্থাৎ ট্রাম্পেরও কোনো ভূমিকা নেই, সেটা কিন্তু ট্রাম্পের কাছে একটা বিশাল বড় অপমান। কারণ তিনি প্রায় 23 বারের মতো বলেছেন ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে আমি বিশাল বড় ভূমিকা নিয়েছি। তারপরে কি, যদি এই যে ভারতের সংসদে যে মোদি ঘোষণা দিলেন, কারণ দুটো দেশের রাষ্ট্রপ্রধান যখন কথা বলেন সেটা কিন্তু রেকর্ড করা থাকে, তো মোদি যখন সংসদে দাঁড়িয়ে বলছেন কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধানের কোনো ভূমিকা নেই, আর সেদিকে ট্রাম্প যখন বলছেন আমার ভূমিকা আছে, তাহলে দুটো বৈপরীত্য তৈরি হচ্ছে। ট্রাম্প কিন্তু এখানে চ্যালেঞ্জ করে ওই রেকর্ড প্রকাশ করতে পারতেন, থাকলে তো প্রকাশ করবে, তাই তিনি করেননি। তাহলে প্রমাণিত হয় 23 বার ঢাক পিটিয়েও আসলে তিনি মিথ্যা ঢাক পেটাচ্ছিলেন, যে ঢাকে কোনো আওয়াজ ছিল না। দ্বিতীয় কারণটা কি, শান্তি পুরস্কার পাওয়া বা হতে পারে ছেলে জামাইয়ের যে বিজনেস ক্রিপ্টোকারেন্সি, সেই বিষয়ে মোদিকে পার্সোনালি ডেকে একটু বলা, তাই মোদিকে নেমন্তন্ন করেছিলেন, ভাই বাড়ি যাওয়ার পথে একটু চলে এসো। মোদি ওই সিচুয়েশনে, যে সিচুয়েশনটা যুদ্ধের পরবর্তী সিচুয়েশন, সেই সময়ে দাঁড়িয়ে উনি ওই নেমন্ত্রণ গ্রহণ করলেন না। কিন্তু দেখুন, পৃথিবীর প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান উদ্গ্রীব হয়ে থাকে আমেরিকার আমন্ত্রণ পেতে। সেই আমেরিকার নেমন্ত্রণ মোদি যদি প্রত্যাখ্যান করে, তাহলে তো একটা বুমেরাং হওয়ার কথাই, তাই হয়েছে। এরপরেও আরো একটা কারণ আছে, যেটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে ট্রাম্প চেয়েছিলেন তোমার দেশের কৃষি এবং ডেয়ারি পণ্যের ব্যবসাতে আমাকে ঢুকতে দাও, মানে ভারতে আমেরিকা কৃষি, মৎস্য এবং ডেয়ারি জাত যে প্রোডাক্ট, সেগুলোর ব্যবসা করার সুযোগ পাক। মোদি ভারতের কৃষক, মৎস্যজীবী এবং ওই পশুপালকরা, ডেয়ারি বিশেষ করে, তাদের এতটুকু আঁচড়, তাদের গায়ে যাতে এতটুকু আঁচড় না লাগে, এইদিকে কিন্তু অত্যন্ত সোজা। তিনি তাদেরকে কোনোভাবেই ক্ষতির মুখে ফেলতে চান না। ফলে হয়েছে এই ঘটনা। আমেরিকার সংবিধানে বাণিজ্য নীতি তৈরি করার মূল ক্ষমতা কিন্তু কংগ্রেসের হাতে, মানে সেখানকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে, সবাই মিলে যে বিলটা পাস, যেমন আমাদের দেশেও হয়। কিন্তু প্রেসিডেন্টের হাতে স্পেশাল দুটো ক্ষমতা আছে। সেই ক্ষমতা দুটো কি কি? সেকশন 232, যেটা জাতীয় নিরাপত্তা, আরেকটা হচ্ছে সেকশন 301, যেটা হচ্ছে অন্যায্য বাণিজ্য।
এই দুটো আইনের ফাঁক দিয়েই ট্রাম্প তার ব্যক্তিগত রাগ, ক্ষোভ, হিংসার বদলা নিচ্ছে নানা দেশের ওপর নানান ধরনের শুল্ক বসিয়ে। চীন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, ভারত, কেউ বাদ যাচ্ছে না এখানে। তাহলে কি হবে এই মুহূর্তে দাঁড়িয়ে? ভারতের কি ক্ষতি হতে পারে? আমেরিকারই বা কি ক্ষতি হতে পারে? ভারতের কি করা উচিত? এই তিনটে বড় প্রশ্ন কিন্তু সামনে দাঁড়িয়ে আছে। তো আমরা একে একে সেগুলো আলোচনা করি। ভারতের কি ক্ষতি হতে পারে? ভারতের প্রথম ক্ষতি হতে পারে যে রপ্তানি করে যে ভারত টাকাটা রোজগার করে, অর্থ রোজগার করে, বৈদেশিক মুদ্রা বিশেষ করে ডলার রোজগার করে, সেখানে কিন্তু একটা ধাক্কা আসবে। কারণ ওই দেশে যখন জিনিসের দামটা বেড়ে যাচ্ছে, পাশাপাশি অন্য দেশ থেকে কম দামি প্রোডাক্ট আসছে, বা আমেরিকার নিজস্ব প্রোডাক্টটাই তখন কম দামে পাওয়া যাচ্ছে, তখন আমেরিকার নাগরিক ভারতের জিনিসটা কিনতে পারবে না বা কিনতে চাইবে না, কারণ এর দামটা বেড়ে যাচ্ছে। পড়বে, তাতে কি যায় আসে? ভারতকে তো একটু টাইট করা গেল, কিন্তু ভারতে যে পুষ্পা, সে কি ঝুঁকেগা ইয়া নেই ঝুঁকেগা? এটা কিন্তু একটা বড় প্রশ্ন, কিন্তু বেশি দামি প্রশ্ন নয়, কারণ এর উত্তরটা আপনারা সবাই জানেন। পুষ্পা ঝুঁকেগা নেই, ঠিক আছে? তো মোদি ঝুঁকবে না। মোদি তো ঝুঁকবে না, মোদি সেনাপতি আমাদের। আমরা যদি তার সৈন্য হই, মোদি আমাদের সেনাপতি। তো তিনি যদি না ঝোঁকেন, তাহলে আমাদেরও ঝোঁকার কোনো প্রয়োজন নেই, কোনো প্রশ্নই আসে না। কারণ একজন সেনাপতির সমস্ত শক্তি হচ্ছে তার পেছনে থাকা সেনারা, আর পেছনে থাকা সেনাদের সমস্ত শক্তির মূল উৎস কিন্তু সামনের ওই সেনাপতি। তাহলে তাদের ভারত কি করবে, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। ভারত কি করবে, করতে পারে, করতে চলেছে? তাকে কিছু তাৎক্ষণিক সমাধান খুঁজতে হবে। তাৎক্ষণিক সমাধানের মধ্যে কি? বিকল্প মার্কেট খুঁজতে হবে। আফ্রিকার অন্যান্য দেশ, দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশ, এমনকি ইউরোপীয় ইউনিয়নের যে অন্যান্য দেশগুলো আছে, সেখানে তাকে নতুন মার্কেট খুঁজতে হবে। আর কি? ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ভারত কিন্তু চ্যালেঞ্জ করতে পারে। স্বল্প মেয়াদী কি কি? দ্বিপাক্ষিক আলোচনায় আমেরিকার সঙ্গে বসতে পারে, চলছে, এখনো আলোচনা চলছে, আলোচনার রাস্তা বন্ধ হয়নি। বাণিজ্যে বৈচিত্র্য আনতে পারে। আর কি করতে পারে? প্রযুক্তি, প্রতিরক্ষা, আমেরিকা থেকে যে জিনিসগুলো কেনে প্রযুক্তি এবং প্রতিরক্ষার বিষয়ক, তার পরিমাণটা কমিয়ে দিয়ে বরং রাশিয়ার দিকে আরো বাড়িয়ে দিতে পারে। আর দীর্ঘমেয়াদী কি করতে হবে? দীর্ঘমেয়াদী প্রকল্পের মধ্যে আর হচ্ছে রাজনৈতিক চাপ বাড়াতে হবে। কোথায়? G20-তে, ব্রিক্সে, হ্যাঁ, এইসব জায়গাতে একটু রাজনৈতিক চাপ বাড়াতে হবে। সব থেকে বড় কথা হলো, মোদি না হয় অনেক কিছু করছে, আমরা তাকিয়ে আছি, বা আমরা প্রত্যাশা করি মোদি কিছু করুক, পাশাপাশি আমাদেরও অনেক কিছু করার আছে। ইলেকট্রনিক্স জগতে ভারত কিন্তু অনেক পিছিয়ে, সফটওয়্যারের জগতে ভারত অনেক পিছিয়ে, টেলিকমের জগতে ভারত অনেক পিছিয়ে, আর মার্কেটটা গিলে খেয়ে আছে কিন্তু আমেরিকা। ভারতে ফোন বানিয়ে ফেললাম, কিন্তু ফোনের সফটওয়্যারটা বিদেশি। তাহলে বিদেশের প্রতি তো ওপর তোমাকে নির্ভর হয়ে থাকতেই হবে। আমার দেশেই তৈরি হোক না সোশ্যাল মিডিয়ার মতো, সোশ্যাল মিডিয়ায় আর সেরা কিছু প্ল্যাটফর্ম, আমার দেশেই তৈরি হোক না উইন্ডোজের মতো কিছু, তবেই কিন্তু বিশ্বের বাজারে, বিশ্বের মানচিত্রে নিজেকে শ্রেষ্ঠ হিসেবে প্রতিপন্ন করা যাবে।